watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো এবং যার সাথে কথা বলবো তার আগে কিছুটা ভূমিকা দিতেই হয়। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের দেশের নারী জাগরণের প্রতিকৃত যারা এসছে বিভিন্ন সময়ে, তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া, তাদের মধ্যে রয়েছেন শহীদ জননী জাহানারা ইমাম, নূরজাহান বেগম, আরো কতই বা কত না। এমনকি বর্তমানে আমাদের দেশের সরকারি দল, বিরোধী দল, সর্বত্র পেশাজীবী সংগঠন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠনে আমাদের নারীরা এগিয়ে আসছে। তারা সামনের দিকে অগ্রসরমান প্রতিনিয়তই। আমি বলবো যাদের জন্ম বিশেষত 90-এর দশকে বা এর পরবর্তী সময়ে, তাদের কাছে এমনই এক আইকনিক ব্যক্তিত্ব, তাকে নিয়ে আজ আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আলাপচারিতায় লিপ্ত হব। তিনি হচ্ছেন ডক্টর সেলিনা হায়াৎ আইভি, মাননীয় মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আসুন আমরা সকলে তার সাথে আজ আলোচনা করি কেমন আছেন তিনি, কেমন যাচ্ছে তার কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। আপা কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম, এবং সকল দর্শকদেরকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপা। এখন তো আপনি নিশ্চয়ই অবগত আছেন, শুধু নারায়ণগঞ্জ না, বাংলাদেশ না, সারা দেশে আমরা একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কম বেশি সবাই কিছুটা আতঙ্কিত বা চিন্তিত বা খুব ভেবে চিন্তে কাজ করছে এই মুহূর্তে। আমি একটু জানতে চাইবো যে আপনার বর্তমানে এই কোভিড-19 পিরিয়ডে আপনার কেমন যাচ্ছে দিনকাল? এই মুহূর্তে যদি বলি তাহলে বলবো এই মুহূর্তে একটু রিল্যাক্স, বাট যখন শুরু হয়েছিল, আমি যদি মার্চের 3rd উইকের কথা বলি, মার্চের আপনার 17-18 তারিখের 17 মার্চ আমরা বঙ্গবন্ধুর, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম করছিলাম। আমরা সারা বছর ব্যাপী আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু সেটা আমরা 19শে মার্চ সবগুলি প্রোগ্রাম বন্ধ করে দিলাম এই কোভিড-19 এর জন্য। ওই যে সেই দিন থেকে শুরু হলো, তারপরে একদম মানে এপ্রিল মে খুবই খারাপ অবস্থা গিয়েছে। মানে নারায়ণগঞ্জের অবস্থা আপনি জানেন যে এখানে অনেকে প্রথম আক্রান্ত হলো, মারাও গেল, এবং সবকিছু মিলিয়ে একটু খুবই জটিলতা এবং খুবই ঝামেলার মধ্যে ছিলাম। বাট এখন সিস্টেমেটিক ওয়েতে আমাদের কাজগুলি চলছে অনেকটা। যেহেতু সিস্টেমেটিক ওয়েতে কাজ চলছে, তাহলে বলবো যে আগের মতো সেই স্নায়ু চাপটা নেই, কিন্তু এখন রিল্যাক্স মুডেই চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য, কাজ করার জন্য। নিয়মিত আমাদের যে কাজগুলি সিটি কর্পোরেশনে সেগুলো আমরা করে যাচ্ছি। আপা, অনেকেই তো বলছে এবং বিভিন্ন ভাবে তারা এক্সপ্রেসও করছে তাদের বিভিন্ন কনসার্ন গুলো, বলছে আগে যা ভাবতাম, আগে যা শিখেছিলাম, এখন নতুন করে ভাবছি, এখন নতুন করে শিখছি। তো আমি অ্যাপার্ট ফ্রম অ্যাজ এ মেয়র, সেটার পরিচয় বাদে যদি আমি জানতে চাই অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ডক্টর সেলিনা হায়াৎ আইভির কাছে, এই কোভিড-19 আপনার জীবনে কি শিক্ষা নিয়ে এলো? কোনো কি নতুন উপলব্ধির জায়গা সৃষ্টি করলো এটি? না, ডেফিনেটলি শুধু আমি না, আমি ব্যক্তি আইবি কেন, সারা পৃথিবীতেই আমি মনে করি যে কোভিড-19 আমাদের অনেক কিছু শিখিয়ে গেলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এবং এই যে নামাজ, আমরা যে ওযু করি 5 ওয়াক্ত নামাজের সময় আমরা যে হাত ধুচ্ছি, মুখ ধুচ্ছি, এই যে আমাদের প্রায় 1400 বছর আগে আমাদের মহানবী যে শিক্ষাগুলি দিয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু নতুন করে আমাদের এই প্রজন্মের কাছে সেটাই উঠে আসলো। হ্যাঁ, এবং তার বাইরে যে আমি বলবো যে আমরা নেচারের প্রতি যে অত্যাচার করেছি, অর্থাৎ আমরা প্রকৃতির প্রতি যে অসহনীয় অত্যাচার করেছি, সেটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন যে কোনো কিছু অতিরিক্ত ঠিক না। আপনি দেখেন এই যে
তিনটা 3 মাস তো বাংলাদেশে, কিন্তু ওভারঅল পৃথিবীর কথা যদি বলি তাহলে সে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আজকে প্রায় 6 মাস অতিবাহিত হলো। নেচার কিন্তু, প্রকৃতি কিন্তু তার জায়গায় ফিরে এসেছে। সারা পৃথিবীতে কিন্তু এখন মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে। আমি জানি যে আমাদের অনেক হারাতে হয়েছে, অনেক কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। তার সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চাইবেন তা যে হবে, সেটাই একটা বড় প্রমাণ। এবং মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না, এটা যে অবধারিত একটি সত্য। এবং এটাকে আপনাকে পৃথিবীর অনেক কিছু হয়তো আপনি তৈরি করছেন, সৃষ্টি করছেন, রুখে দিতে পারছেন, কিন্তু মৃত্যুকে রোখার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এবং ছোট্ট একটি ভাইরাস, যেটাকে আপনি চোখে দেখছেন না, দেখা যায় না, সেটা দিয়ে কি আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিল না যে এই সৃষ্টিকর্তাই পৃথিবীতে যা চাবেন সেটাই হবে? কিন্তু আমি জানি না আমরা কি শিখলাম বা কতটুকু শিখতে পারলাম, কিন্তু ব্যক্তিগতভাবে আমার এই উপলব্ধি সবসময় ছিল যে মৃত্যুর জন্য রেডি হতে হবে, সর্বদাই সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সেই জিনিসটা আমাকে নতুন করে, আমি সবসময় এটা মনের ভিতরে ধারণ করি, কিন্তু আবার যেন সেই শিক্ষাটাই দিল আরেকটা জিনিস, মানবিকতা যাকে বলে, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনি জানেন কোভিড-19 যখন শুরু হলো বাংলাদেশেও, তখন কিন্তু অনেক ভয় ভীতি কাজ করেছে। একটা লাশ হয়তো পড়ে আছে, কেউ যেতে চাইতো না, মা তার ছেলের লাশ দেখতে চাইতো না, বাবা তার সন্তানকে দেখতে চাইতো না, হাজবেন্ড তার ওয়াইফকে। কিন্তু এটা কিন্তু কাটিয়ে উঠতে আমাদের একটু সময় লেগেছে। এবং এই যে মানবিকতা, এই যে অসহায়তা, এটাও কিন্তু আমাদের একটা এক ধরনের শিক্ষা। যে এই যে যার যার তার তার নিজেরটা নিজেকে বলা, কিন্তু আস্তে আস্তে যদিও এখন ঠিক হয়ে আসছে, এখন যদিও আমরা আমাদের ধর্মীয় রিচুয়াল গুলো আমরা ঠিক মতো পালন করছি, মানুষ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এটাও তো সময় লেগেছে। তাই মানবিকতার উপরে কোনো কিছু নাই, মানব ধর্মের উপরে কোনো কিছু নাই, যেটা আমাদের নবী শিক্ষা দিয়েছেন, সেটাই যেন নতুন করে আবার এত বছর পর আমাদের শিখিয়ে দিলেন এই কোভিড-19, আমি মনে করি। আপা, এবার একটু আসি আপনার কর্মক্ষেত্র নিয়ে আলাপ আলোচনা করার ব্যাপারটাতে। আপনি যদি আমাদের সাধারণ দর্শক, আপনি নিশ্চয়ই জানেন আমাদের গ্রাম বাংলার দর্শক ছাড়াও সারা পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশিরা আছেন, তারা সবাই এই অনুষ্ঠানটা দেখে থাকেন। তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু নতুন করে পরিচয় করিয়ে দিতেন আপনার নারায়ণগঞ্জকে, বিশেষ করে আপনার কনস্টিটিউয়েন্সি, এবং যদি একটু ক্লারিফাই করতেন। আমরা তো জানি সংসদীয় আসনে বিভিন্ন নাম্বার থাকে, 1 2 3 4 এরকম থাকেন, এমনই হয়তো বা নারায়ণগঞ্জ 1 2 3 4, এবং সেটার সাথে এনসিসি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কোন এলাকা নিয়ে, এবং নারায়ণগঞ্জের কিছু ঐতিহ্য যদি আপনি একটু তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে। আসলে নারায়ণগঞ্জের সাথে অনেকেই পরিচিত। নারায়ণগঞ্জ কিন্তু একটা ঐতিহাসিক জেলা এবং বিখ্যাত জেলায় আমি বলবো, কারণ আমাদের এখানে ইশাখার রাজধানী ছিলেন এই সোনারগাঁ, বাংলা রাজধানী, সরি ইশাখা না, বাংলা রাজধানী ছিলেন সোনারগাঁ। ইশাখা যখন শাসন করেছেন, এবং পরবর্তীতে কিন্তু আপনার এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট একটা বন্দর নগরী এবং ব্যবসায়িক কেন্দ্র। আমরা সুতার জন্য বিখ্যাত ছিলাম, পাটের জন্য বিখ্যাত ছিলাম। আদমজী নগরীর কথা আমাদের সকলেই জানে বাংলাদেশের, এবং ড্যান্ডি অফ এশিয়া বলা হতো নারায়ণগঞ্জকে। এই আমাদের সোনালী আঁশের জন্যই, পাটের জন্য বলা হতো। যদিও আমরা সেটা কালের আবর্তে হারিয়ে ফেলেছি, অনেকটা ম্লান হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে নারায়ণগঞ্জ কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এবং গার্মেন্টস সেক্টরে প্রচন্ড নাম করেছে। এবং আমাদের এখানে কিন্তু অনেক গার্মেন্টস আছেন, এবং সেই সুবাদে কিন্তু এই বাংলাদেশের 64টা জেলা, আমি বলবো 63টা জেলার লোকজনই নারায়ণগঞ্জে কাজ করেন। এবং আমাদের এখানে আপনি জানেন যে এই নারায়ণগঞ্জ বিখ্যাত আটা, ময়দা, চাল, চিনি হোলসেল মার্কেটের জন্য, বন্দর নগরীর জন্য, অনেক কিছুর জন্যই কিন্তু নারায়ণগঞ্জ এক ক্ষেত্রে বিখ্যাত। এবং সেই সুবাদে আমাদের এই নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয়েছিল 1876 সালে, অনেক পুরানো একটি পৌরসভা। এবং এই পৌরসভা আপনার পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে আমার বাবা আলী আহমদ চুনকা প্রথম পৌরপিতা হিসেবে নির্বাচিত হন, এবং উনি 1984 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে নাজিমউদ্দিন মাহমুদ তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। 2001 সালে 2002 সালে শেষের দিকে ডিসেম্বরে যখন নারায়ণগঞ্জ পৌরসভা
আপনার নির্বাচন ঘোষণা করা হলো, তখন আমি অবশ্য নিউজিল্যান্ডে ছিলাম। আমি আমার বাচ্চা হাজবেন্ড নিউজিল্যান্ডে ছিলাম। তখন ওই সময় আমি ডিসেম্বরে 2002 এর ডিসেম্বরে আমি বাংলাদেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করি, পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করি এবং পৌর চেয়ারম্যান হিসেবে তখন নির্বাচিত হই 2003-এর 16ই জানুয়ারি। তারপরে থেকে আমার যাত্রা শুরু পৌরসভাতে। আমি 2003 থেকে 2011 পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে 2011-তে 5ই মে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে এই শহরকে আপনি সিটি কর্পোরেশন এরিয়া ঘোষণা দেন। তখন নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা, এই 3টি পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হলো। এখন আমরা এটাকে 3টা জোন বলি, নারায়ণগঞ্জ জোন, কদম রসুল জোন এবং সিদ্ধিরগঞ্জ জোন। এই 3টা জোনের মধ্যে আমার 27টি ওয়ার্ড এবং 36 জন কাউন্সিলর, 36 জন কাউন্সিলর নিয়ে, তার মধ্যে 9 জন নারী কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, এবং তাদেরকে নিয়ে আমাদের এই সিটি কর্পোরেশন। এবং আমরা 2011-তে আমি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসেছি, আপনারা জানেন ওই সময়। এবং 2011 থেকে 16 পর্যন্ত আমি 5 বছর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে 2016-তে নির্বাচন হলো। আমি সেকেন্ড টাইমও নির্বাচনে নৌকা প্রতীকে, প্রথম আমার সিটি কর্পোরেশনের নৌকা প্রতীক নিয়ে, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করি। আমাকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেন এবং সেটা নিয়ে আমি নির্বাচন করি এবং ইনশাল্লাহ নারায়ণগঞ্জের জনগণের ভোটে আমি নির্বাচিত হই এবং 2016 থেকে আমি সেকেন্ড টাইম পার করছি এখন। আজকে 2020, 2021-এর লাস্টে আবার আমার 5 বছর শেষ হয়ে যাবে। এনিওয়ে, এই হলো নারায়ণগঞ্জের পরিচিতি। এবং নারায়ণগঞ্জ আপনি জানেন যে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এবং এইখানে শুধু আমি গার্মেন্টস বিজনেস বা হোলসেল মার্কেটের বলবো না, টুকটাক আমরা একসময় হুঁশিয়ারি বলা হতো, সেই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা, আপনার এই গেঞ্জি তৈরি হতো, আরো অনেক কিছুর জন্য। আপনি জানেন যে নারায়ণগঞ্জ জামদানির জন্য বিখ্যাত এবং এটা সোনারগাঁ, রূপগঞ্জ, 2500-এর জামদানির বাজার বাংলাদেশের মধ্যে অত্যন্ত বিখ্যাত এবং ওয়ার্ল্ড ক্রাফটে নারায়ণগঞ্জের নাম উঠে এসেছে এবং ওয়ার্ল্ড ক্রাফটের স্বীকৃতি দিয়েছে এই জামদানিকে। মসলিনের জন্য আমাদের নারায়ণগঞ্জ বিখ্যাত ছিল। নদী বন্দর যেহেতু নারায়ণগঞ্জ, শীতলক্ষ্যার পাশে প্রচুর মাছ পাওয়া যায়, সেটার জন্য আমরা অনেক কিছু ঐতিহ্য নিয়েই নারায়ণগঞ্জ গঠিত। রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আমি বলবো আওয়ামী লীগের প্রথম সভা বঙ্গবন্ধু এই নারায়ণগঞ্জে করেছিলেন 23শে জুন, যেটা আপনি রোজ গার্ডেনে বঙ্গবন্ধু যে কমিটি গঠন করেছিলেন বা লাউন্স করেছিলেন, সেটা কিন্তু 3 দিন আগে এই নারায়ণগঞ্জে মিটিং হয়েছিল এবং আমরা পাইকপাড়া মিউচুয়াল ক্লাব নামে একটি ক্লাবে বঙ্গবন্ধু সভা করেছিলেন। সেই সভাতেই কমিটি গঠন করা হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আওয়ামী লীগের জন্মস্থান নারায়ণগঞ্জ এবং 6 দফা দাবি থেকে শুরু করে অনেক কিছু এই নারায়ণগঞ্জের স্মৃতি বিজড়িত আছেন। এবং 21শে ফেব্রুয়ারি যেটা ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন কিন্তু নারায়ণগঞ্জে তীব্রভাবে হয়েছিল। এখান থেকে 6 দফা আন্দোলন হয়েছিল। বহুবার নারায়ণগঞ্জে আমাদের জাতির পিতা এসেছেন, বিভিন্ন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এসেছেন। সুতরাং আমি বলবো যে আমাদের নারায়ণগঞ্জ জেলা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক বিখ্যাত। আপনি জানেন খেলাধুলাতেও নারায়ণগঞ্জে পিছিয়ে নেই। আপনার আবাহনী মাঠ কাঁপাতো সেই সময়ের আমাদের চুন্নু ভাই ফুটবলার মাঠে, এবং চুন্নু, আমিনুর, আরো অনেকে এরকম ছিল, মোনায়েম, মুন্না। এবং ক্রিকেটও কিন্তু নারায়ণগঞ্জ পিছিয়ে ছিল না। সবকিছু মিলিয়ে আমি বলবো নারায়ণগঞ্জ একটি আমাদের 64টা জেলার মধ্যে একটি জেলা যেটা কোনো অংশে কম নয় তার সবকিছু দিক থেকে। আপা, আপনি তো যা শুনলাম এবং বুঝলাম সেই 2003 সাল থেকে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তখন তার মানে আপনার রাজনীতিতে ইনভলভমেন্ট তারও আগের থেকে, সেই আগের থেকে আপনি শুনে আসছেন নারায়ণগঞ্জবাসীর সুখ দুঃখের কথা, তাদের হাসি কান্নার কথা, চেষ্টা করছেন তাদের সাথে মিশে থাকতে, তাদের কথা শুনতে, বুঝতে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি কোভিড-19 নিয়ে, আমরা যখন কথা বলছি দেশের এই কোভিড-19 এর বিশেষ সময়কে ঘিরে,
কি বলে নারায়ণগঞ্জবাসী, তাদের হৃদয়ের পালস কি বলে, তাদের ভেতরের কথাটা কি? আপনি কি তাদের কথা শুনতে পান? তারা কি বলে আপনাকে এখন? না, আমি তো আপনাকে একটু আগেই যে কথাটা বললাম যে আমাদের যে প্রবলেম গুলি ছিল মার্চের শেষের দিকে এবং পুরো এপ্রিল এবং মে মাসটা, সেটা কিন্তু অনেকটা এখন একটু কমে এসেছে। সেটা সেই অর্থে আপনি জানেন যে নারায়ণগঞ্জে আমাদের কোনো ল্যাব ছিল, শুধু নারায়ণগঞ্জ কেন, আমি যদি বলি যে বাংলাদেশের ওই যেহেতু এই কোভিড-19টা আমাদের জন্য একটা নতুন, সারা পৃথিবীর জন্য এটা প্যান্ডেমিক এবং সব দেশেই কিন্তু বিপর্যস্ত। একদম উন্নত বিশ্বগুলি আপনি যদি তাকান, ফ্রান্স বলেন, গ্রিস বলেন, ইটালি বলেন, আমেরিকা, লন্ডন, সব জায়গায় কিন্তু খুব খারাপ অবস্থা ছিল এবং ডে বাই ডে খারাপের থেকে তারা আস্তে আস্তে অনেক কিছু শিখে দেন, তারা এটা এখন ম্যানেজ করতে পারছে। এখন কিন্তু ম্যানেজেবল সব জায়গায়। ঠিক বাংলাদেশ কিন্তু তার থেকে ব্যতিক্রম নয়, বরঞ্চ আমাদের অনেক কিছুরই ঘাটতি আছে, কমতি আছে। সেই কমতি নিয়ে, ঘাটতি নিয়ে এবং অনেক কিছু অভাব নিয়েই কিন্তু আমরা মোকাবেলা করছি এবং সারা বাংলাদেশও সেটারই মোকাবেলা করছে। সেক্ষেত্রে আমি বলবো নারায়ণগঞ্জ তার থেকে আলাদা কিছু নয়। আমাদের ল্যাব ছিল না এখানে, পরবর্তীতে ল্যাব করা হয়েছে, পিসিআর মেশিন দেওয়া হয়েছে এবং গভর্নমেন্ট থেকেও একটা দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় পাট এবং বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উনার নিজ উদ্যোগে উনি ২,৫০০ একটি পিসিআর ল্যাব স্থাপন করেছেন। সেখানেও এখন কোভিড-19 এর পরীক্ষা হচ্ছে এবং এর বাইরে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে নারায়ণগঞ্জের একটি হসপিটালকে, যেটা 300 বেড হসপিটাল নামে পরিচিত, খানপুর, সেই হসপিটালটাকে কিন্তু উনি কোভিড হসপিটাল হিসেবে ঘোষণা করাতে সেখানেও এখন ট্রিটমেন্ট হচ্ছে। তার বাইরে যে আমি বলবো যে আমাদের এখানে সাজেদা ফাউন্ডেশন খুবই ভালো কাজ করছে। তারা ওনাদেরও একটি হসপিটাল আছে, সেখানে কিন্তু পেশেন্টকে আইসোলেশনে রাখা হচ্ছে, আইসিইউ আছে। আইসিইউ তাদের আগে 4টা বেড ছিল, এখন তারা বাড়িয়েছে। এর পাশাপাশি গভর্নমেন্টের যে হসপিটালটা খানপুর হসপিটাল, সেখানে কিন্তু 10টা আইসিইউ বেড এর ব্যবস্থা করা অলরেডি হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি বলবো ট্রিটমেন্টের কোনো খুব বেশি সমস্যা হচ্ছে না এবং আমি বলি যে 80% পেশেন্ট, আমি না শুধু, সারা পৃথিবীতেই জানে 80% পেশেন্ট কিন্তু বাড়িতেই ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাচ্ছে এবং মনের জোরটা অনেক বেশি রাখতে হচ্ছে, সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলি করে ভালো হচ্ছে। যারা আপনার বিভিন্ন অসুস্থতা ভুগছেন, অর্থাৎ কিডনি, অ্যাজমা, হার্ট ডিজিজ অথবা দীর্ঘদিন যাবত যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের হয়তো একটু সমস্যা হচ্ছে। আইসিইউ কিন্তু সবার প্রয়োজন হয় না, ভেন্টিলেশন সবার প্রয়োজন হয় না, আপনি জানেন। এবং আমরা কিন্তু সেটা চিন্তা ভাবনা করেই এখন এই মুহূর্তে আগাচ্ছি এবং আমি বলবো যে আগের থেকে মানুষের ভয়ভীতিটা কমছে। প্রথম দিকে যখন ভয়টা যখন ছিল, ভয় থাকলে মানুষের একটু প্রবলেম হয়, আপনি জানেন, এবং সেই ভয়টা কমে এখন কোভিড কে মোকাবেলা করার জন্য মানুষের যে মানসিকতা, সেটা অনেকটা তৈরি হয়েছে। সচেতনতা যদি আমি বলবো, তাহলে আমি বলবো যে না, এখন পর্যন্ত আমরা হয়তো সেইভাবে সচেতন হতে পারিনি। উন্নত বিশ্বেই তো সচেতন হচ্ছে না, তারাই তো, আপনি দেখেন আমেরিকাতে মাস্ক পরবে না, এই কারণে কিন্তু প্রতিবাদ হচ্ছে। সেখানে আমি বলবো আমাদের এই দেশে খেটে খাওয়া মানুষগুলি এত গরম পরিশ্রম করছে, আমাদের রিক্সাওয়ালা ভাই, ঠেলা গাড়িওয়ালা ভাই, আমাদের যারা পরিবহন সেক্টরে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু অনেক কঠিন সারাদিন একটা মাস্ক পরে থাকা। তারপর আমি বলবো অনেকটা ভালো আছে বাংলাদেশ। এই ভালোটা আমাদেরকে আরো একটু কষ্ট করতে হবে, আরো 2-3 মাস ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সরকারের যে স্বাস্থ্যবিধিগুলি দিয়েছে, সেই নিয়ম নীতিগুলি আমাদের মেনে চললে হয়তো আমরা অনেকটাই উপকৃত হব এবং কোভিড এর থেকে আমরা বাঁচতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার সিটি কর্পোরেশনে আপনাকে সহায়তা করার জন্য, আপনার সাথে কাজ করার জন্য 36 জন কাউন্সিলর রয়েছেন। এই মুহূর্তে কিভাবে আপনি বা এর আগেও আপনি তাদের সাথে কিভাবে কোঅর্ডিনেট করতেন, সমন্বয় বা যোগাযোগ কিভাবে করতেন? এখন কি আপনারা ডিজিটালি যোগাযোগ করছেন নাকি ফিজিক্যালি তারা আসছে আপনার সাথে কথা বলছে? কিভাবে কাজগুলো কোঅর্ডিনেট করেন অ্যাজ এ মেয়র? ভালো কথা আপনি বলেছেন, একদম খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা আমার সাথে আমার প্রত্যেকটা কাউন্সিলরই ফোনে তো যোগাযোগ হচ্ছে, তাছাড়া আমি তো অফিস করি, আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন অফিসে যাচ্ছি এবং যার দরকার সেই কাউন্সিলর কিন্তু আসছে, কথা বলতেছে। তবে যখন নাকি আপনার মার্চ এপ্রিলের দিকে ম্যাক্সিমাম সময় আমাদের ফোনে কথা হয়েছে,
হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশের বদলতে এখন অনেক উন্নত। আপনার সাথে আমি কথা বলছি, এইভাবে ইন্টারভিউ দিচ্ছি, এটাও কিন্তু জুমের মাধ্যমে। আপনি জানেন এটা অনেক সহজ, অনেক ইজি একটা হয়ে গিয়েছে। তো ডিজিটাল বাংলাদেশকে যিনি প্রতিষ্ঠাতা করেছেন, আমাদের সেই স্বপ্নদ্রষ্টা যিনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই ডিজিটাল বাংলাদেশের বদলতে কিন্তু আমাদের যোগাযোগের বা কোঅর্ডিনেশনের কোনো কিছুরই অভাব হয়নি। আমার 36 জনের সাথে আমার যোগাযোগ ছিল, কখনো ফোনে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো সরাসরি, এবং আমাদের কাজ করতে কোনো ধরনেরই অসুবিধা হয়নি। আমি একদম নির্দ্বিধায় অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 36 জন কাউন্সিলর, নারী পুরুষ সকলেই এত অ্যাক্টিভলি কাজ করেছে, যেটা আমার কল্পনারও বাইরে ছিল যে তারা এত অ্যাক্টিভলি কাজ করবে, এবং তারা মানুষের দোরগোড়ায় যে জীবনের রিস্ক নিয়ে মানুষের কাছে পৌঁছেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তারা পৌঁছে দিয়েছে, সরকারের নির্দেশগুলি যথাযথভাবে পালন করেছে, লকডাউন করেছে, খাবার পৌঁছে দিয়েছে, এবং যে ওএমএস কার্ড আমাদের সরকার দিয়েছে, চাল দিয়েছে, সেগুলি তারা কিন্তু সবগুলি অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে তারা পালন করেছে। এবং ব্যক্তিগত ভাবেও কিন্তু তারা নিজেরা বিভিন্ন দাতা সংস্থা দিয়েছে, ব্যক্তিরা দিয়েছে, নারায়ণগঞ্জে যারা আপনার ধনী ব্যক্তি আছেন তাদেরও দেওয়া জিনিসপত্র তারা কিন্তু মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। প্রথম দিকে একটু আমাদের সমস্যা তো হয়েছে, আপনি জানেন যে কোনো জিনিসেই প্রাথমিকভাবে একটু প্রবলেম থাকে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। তো আমার সাথে তাদের প্রতিদিন, আমরা রিসেন্টলি গত সপ্তাহে আমরা একটা মিটিং করলাম, আমাদের জরুরি মিটিং ছিল কোভিড-19 নিয়েই। আমাদের কাউন্সিলর পরিষদের মিটিং ছিল, দেখা হয়েছে, সবার সাথে কথা হয়েছে, অন্যান্য কাজগুলি হচ্ছে, কাজেরও কোনো ঘাটতি নাই এবং যোগাযোগেরও কোনো সমস্যা নেই। আপা, এবার আরেকটু ব্রডার স্কেলে একটু জানতে চাই। এ তো গেল আপনার কাউন্সিলরদের সাথে আপনার এজ এ মেয়র কোঅর্ডিনেশন, দ্যাটস গুড, ফেয়ার এনাফ, ওয়েল সেড। নাও আমি যদি একটু বাংলাদেশ কনটেক্সটে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউতে বোঝার চেষ্টা করি, আপনি একজন নির্বাচিত মেয়র এবং আপনার সাথে কাজ করছে 36 কাউন্সিলর্স, ওয়েল ডান। নাও ওখানে আবার এমপিরাও রয়েছেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরাও আছেন। সেক্ষেত্রে যদি ফর এক্সাম্পল আপনার ত্রাণের দরকার হয়, আপনার কিছু অ্যালোকেশনের দরকার হয়, বা স্বাস্থ্য নিয়ে আপনার কিছু একটা চাহিদা পত্র আছে, সেক্ষেত্রে আপনি এজ এ মেয়র, তারপরে এমপিরা, কিভাবে ওভারঅল কোঅর্ডিনেশনটা হয়? আবার আমরা শুনি লোকাল গভর্নমেন্টও আছে, কিভাবে আপনার ওভারঅল স্পেসিফিকলি এই মোমেন্টে কিভাবে কোঅর্ডিনেশন করেন? এমন কি হয় যে রিপিটেটিভ হয়ে যাচ্ছে, আপনিও একটা কিছু চাচ্ছেন, ওদিক দিয়ে আরেকজন এমপিও সেই জিনিসটা চাচ্ছে, বা লোকাল গভর্নমেন্ট, কোনো কি মিসম্যাচ হয় কোঅর্ডিনেশনে, নাকি আপনারা অল ইউনাইটেড? না না, অ্যাকচুয়ালি আপনি চাইলে তো ভালো, মনে করেন আমি যে জিনিসটা চাচ্ছি সেটা যদি এমপিও চায় তাহলে তো আরো জোরালো হলো। জনপ্রতিনিধিদের চাওয়াগুলি তো মানুষের জন্য একই রকম, এবং মনে করেন এমপি একটা জিনিস চাইলো, সেটা যদি মেয়রও চায় তাহলে তো আরো ভালো কথা। এটা তো এখানে তো আপনার এই কন্ট্রাডিক্টরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আরো জিনিসটা জোরালো হচ্ছে। কারণ আমরা যেটাই করতে চাচ্ছি না কেন, আমরা জনপ্রতিনিধি হিসাবে, সেটা সংসদ সদস্য হোক, অথবা একজন মেয়রই হোক, অথবা কাউন্সিলরই হোক, সেটা তো মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। সুতরাং আমি আমাদের সাথে আপনি মনে করেন একদম এভাবে বলতে পারবো না যে খুব ভালো সম্পর্ক সবসময় থাকে, তা তো না, কিন্তু মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, এই যে বাংলাদেশে আপনি এত কিছুর পরও কোভিড-19 কে মোকাবেলা করতে যে সবাই কিন্তু একই সুরে কথা বলেছে, অর্থাৎ মানুষের কল্যাণে, মানুষের জন্য। সুতরাং এখানে মিসম্যানেজমেন্ট অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা মনে করেন ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা কি চাচ্ছি, আমি যখন একটা হসপিটালের কথা বললাম, আমার এমপিও একটা হসপিটাল চাইতে পারে, আবার উনি যদি একটা হসপিটালের কথা উল্লেখ করে থাকে, আমি ওটাকে সাপোর্ট করতে পারি। এটাই তো নিয়ম, এটাই হওয়া উচিত, এবং তাই হয়েছে। নারায়ণগঞ্জের ক্ষেত্রে কোনো ওভারল্যাপিং হয় নাই, নারায়ণগঞ্জ না, অন্য কোথাও আমার মনে হয় না, বরঞ্চ চাহিদাগুলি একই রকম ছিল, এবং একই রকম হওয়াটাই আমি মনে করি স্বাভাবিক। আপনি কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন যে 2021-এর শেষের দিকে আবারও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় চলে আসবে। আমরা কি আশা করতে পারি? আবারও কি আশা করতে পারি ডক্টর সেলিনা হায়াৎ আইভী আবারও আমাদের কাছে ভোট চাইতে ফিরে আসবেন, নাকি নতুন কিছু ভাবছেন? না, আমি তো আর এই মুহূর্তে এটা বলতে পারবো না, কারণ আপনি জানেন যে এখন তো দলীয় নমিনেশন
নমিনেশনের ব্যাপার আছে, দল নমিনি করলেই আপনাকে ভোট চাইতে পারবো। এখন দল যদি আমাকে মনে করে যে এখানে আবার আপনার নমিনেশন দিবে, সেই ক্ষেত্রে কিন্তু ভোট চাওয়ার প্রশ্ন আসে, আদারওয়াইজ কিন্তু নয়। এখন তো আর আপনার আগে যেমন স্থানীয় সরকার দাঁড়ানো যেত, সেখানে দলীয় সমর্থন লাগতো, কিন্তু দলীয় নমিনেশনের দরকার হতো না। কিন্তু এখন তো বাংলাদেশ সরকারের যে নিয়ম, সেটা হলো আপনাকে নমিনেশন অবশ্যই পাইতে হবে। তা আমি আশা করি যদি আমার দল আমাকে নমিনি করে তাহলে আমি ভোট চাইবো, অবশ্যই চাইবো। আর যদি দল ইচ্ছে ভালো কাউকে মনে করে, তাহলে দল যেটা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই আমাকে মাথা পেতে নিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। এই মুহূর্তে তো ইলেকশন নিয়ে ভাবারও সময় নাই, চিন্তারও সময় নাই। এখন যে দুর্যোগ মোকাবেলা করছি, বেঁচে থাকি কিনা সেটারই তো এখন প্রশ্ন। সুতরাং মানুষেরও যেমন কাজ করতে হবে, সেই রকম আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি হায়াতে দান করে যাতে মানুষের সেবা করতে হবে। আল্লাহ যদি বাঁচায় রাখে তখন আসবে নির্বাচনের কোশ্চেন, এই মুহূর্তে তো নয়। রাইট। আচ্ছা আপা, শুধু কোভিড-19 নিয়ে নয়, এছাড়াও ইন জেনারেল অন্য ক্ষেত্রেও সেটা হতে পারে, আপনারা যারা মেয়ররা আছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, যেমন নারায়ণগঞ্জ, ঢাকা সহ অন্যান্য অঞ্চলে, আপনাদের কি সুযোগ ঘটে সব মেয়ররা একসাথে বসার এবং কোনো নলেজ শেয়ার করার, এমন কি কোনো সুযোগ রয়েছে বা প্র্যাকটিস আছে? হ্যাঁ, এটা আগে ছিল। আমরা যখন আপনার পৌরসভা ছিল, তখন পৌরসভার কিন্তু পৌর সমিতি ছিল, একটা পৌরসভার অর্গানাইজেশনের ম্যাব, বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন ছিল। সেই সময় কিন্তু আমরা একসাথে হতাম, আমাদের মিটিং হতো, নলেজ শেয়ারিং হতো, আমরা বিভাগীয় ভাবে সম্মেলন করতাম, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে আমাদের যাতায়াত ছিল। কিন্তু সিটি কর্পোরেশন হয়ে যাওয়ার পর, আপনি জানেন আমাদের 12টা সিটি কর্পোরেশন, সেই ক্ষেত্রে আমাদের একটু বসা কম হয় বা শেয়ারিংটা কম হয়, কিন্তু আমাদের বিভিন্ন মিটিং এ একসাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেই কাজটা আছে। বাট পৌরসভার যেমন একটা পৌর সমিতি আছে, পৌরসভার মেয়ররা একসাথে হচ্ছে, সেটা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নাই। যেহেতু সংখ্যায় কম, এই জন্য হয়তো আমরা কেউ ওইভাবে অনুধাবন করিনি যে আমাদের একটা সমিতি করা দরকার বা প্রয়োজন। বাট আমাদের কথা তো হচ্ছে, মিটিং এ দেখা হচ্ছে, কথা হচ্ছে, নলেজ শেয়ারিং তো হয়। আমরা তো খোঁজ খবর রাখি কোথায় কোন জায়গায় কার এখানে ভালো কাজ হচ্ছে, কি হচ্ছে সেটা তো জানি, এবং ওটাকে ভালো জিনিসকে সবাই ফলো করার চেষ্টা করে, আমিও করি। এই তো এরকমই আর কি। জি আপা, মানুষের তো জীবন মানের উন্নয়ন ঘটেছে, এটা তো আর অস্বীকার করলে চলবে না। আমাদের শেষ স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে আজ আমরা 2020-এ দাঁড়িয়ে যদি পেছনের দিকে তাকাই, আমরা দেখবো ধাপে 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 বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন সাধিত হয়েছে। এক্ষেত্রে আমি জানতে চাবো আপনার কি মনে হয়, বিকজ ইউ আর এ মেয়র, আপনার কি মনে হয়, আপনি তো নগরের স্ট্যান্ডার্ড নিয়ে ডিল করেন, নগরবাসীর সাথে আপনার কথা হয়, তাদের সাথে আপনি সময় কাটান, আপনার কাছে কি মনে হয় যে রিমার্কেবলি তাদের জীবনে বেশ কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট সত্যি সত্যি এসেছে? না না, ইমপ্রুভমেন্ট তো অবশ্যই এসেছে। ইমপ্রুভমেন্ট এটা 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 আপনাকে হতেই হবে। এটা সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। ইমপ্রুভমেন্ট যদি নাই হতো, আপনি সামাজিক উন্নয়ন যদি নাই হতো, আজকে আপনার সাথে আমার জুমে কথা হতো না, বাংলাদেশ তাহলে পিছিয়ে থাকতো। আপনি মনে করেন এখন আমাদের শ্রমিক ভাইদের হাতে একটা মোবাইল পাওয়া যাচ্ছে। আমি এটাই বলবো না যে এটা একটা উন্নয়ন, এটা এটা ওয়ান কাইন্ড অফ উন্নয়ন, বাট আর্থসামাজিকত অনেক কিছু আমাদের এগিয়ে গেছে। আমাদের বাংলাদেশ তো আস্তে 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 আমরা উন্নয়নশীল থেকে ধাপে ধাপে এগোচ্ছিলাম। যদিও কোভিড-19টা আমাদেরকে পিছিয়ে দিল, শুধু আমাদেরকে না সারা পৃথিবীকেই পিছিয়ে দিল। আমরা আবার এটা ওভারকাম করে নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে এবং যাচ্ছে। এই সরকারের ম্যান্ডেটটা কি, এই সরকার কি চাচ্ছে? স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কিন্তু আপনার জাতীয় নির্বাচনের ম্যানিফেস্টোতে ছিল, এবং মানুষকে অন্য সংস্থা দেওয়া, আপনার চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট সেই কাজগুলি করে যাওয়ার চেষ্টা করছে। একদম চাইলেই রাতারাতি কিন্তু পাল্টিয়ে দেওয়া যাবে না, যতটুকু করা যায় ততটুকুই করছে। উন্নয়ন যে আমাদের হয় না তা কিন্তু না, উন্নয়ন কিন্তু দৃশ্যমান, বাংলাদেশের প্রচুর উন্নয়নই দৃশ্যমান। তবে এই 17-18 কোটি দেশের মানুষকে সবকিছু একদম
মানে অন্য অন্য উন্নত বিশ্বের মতো দেওয়া, সেটা তো সম্ভব না। আপনি যদি অনেক উন্নত বিশ্বের কথা যদি চিন্তা করেন, তাদের কিন্তু 100 বছর 150 বছর লেগে গেছে উন্নয়ন ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে। সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, বাংলাদেশও এগুচ্ছে। তবে আমার বিশ্বাস যে কোভিড-19 মোকাবেলা করে আরো দ্রুত, এবং সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের যুব সমাজ এই মুহূর্তে লেখাপড়া থেকে শুরু করে সবকিছুতে তারা এত স্মার্টলি হ্যান্ডেল করছে। আমাদের আরো যদি আমরা 10-20 বছরের আগাম চিন্তা করি, তাহলে আমি বলবো যে অনেক সুন্দর একটা বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। আপা, এই কোভিড-19 বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কেউই বলতে পারছি না যে কোভিড-19 কবে বিদায় নেবে আমাদের কাছ থেকে, এর ইতি টানবে কবে, আমরা কেউ বলতে পারছি না। এই পর্যায়ে চিন্তা করলে, বিকজ ইউ আর ওয়ান অফ দ্য লিডার্স, আর আপনার দিকে তাকিয়ে আছে নারায়ণগঞ্জবাসী, আপনি কি কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন হাউ টু ট্যাকল দিস কারেন্টলি in upcoming 6 months and 1 year? আপনি কি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী বা লং টার্ম বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কি আপনার মাথায় সাজাচ্ছেন যে অ্যাজ এ সিটি মেয়র আমাকে এইভাবে চিন্তা করতে হবে যদি কোভিড-19 আমাদের সহসায় ছেড়ে চলে না যায়? কি পরিকল্পনা? না, এক্স্যাক্টলি এই চিন্তাটা তো করতে হবেই। কারণ আমি হয়তো সবকিছু চিন্তা করতে পারবো না, বিকজ এটা আপনি জানেন যে স্থানীয় সরকার হলেও আমাদের বাংলাদেশের স্থানীয় সরকারের হাতে কিন্তু এজ এ সিটি মেয়র হিসেবে একজন মেয়রের হাতে কিন্তু সবকিছু থাকে না বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এখন আমরা যে কাজটা করছি, আমাদের যে পার্টটা করণীয়, আমরা তো সেই পার্টটা অবশ্যই করব। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী আমাদেরকে অনেক দিক নির্দেশনাই দিচ্ছেন, আমরা কিন্তু সেই কাজগুলি করে যাচ্ছে। আমাদের যে লোকাল গভর্নমেন্টের মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম সাহেব, উনি কিন্তু আমাদেরকে এবার অনেক আগে থেকেই আপনার ডেঙ্গুর জন্য এবং এই যে কোভিড-19 মোকাবেলা করার জন্য আমাদের থুক বরাদ্দ দিয়েছে। সামনে এই যে এখন আমাদের আবার কুরবানির হাট আসছে, সেগুলি নিয়ে মিটিং টিটিং করেছেন এবং দিক নির্দেশনা কিন্তু আমাদের সবসময় আসছে। এখন আমি যদি বলি যে আমরা কি করব, আমরা কিন্তু দেখেন আমাদের স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব, সিটি কর্পোরেশনের পক্ষে, আমার 4টা হসপিটাল আছে, সেখান থেকে আমি মা ও শিশুরদের জন্য কাজ করে থাকি। আমাদের বাচ্চাদের টিকা দেওয়ার কর্মসূচি ইপিআই কাজটা আমাদের করতে হয়, সেটা নিয়ে আমাদের একটা চিন্তা আছে যে কিভাবে আমরা দিব, যাতে করে আবার আমি এই মুহূর্তে বন্ধ রাখছি, আমি ঈদের পর থেকে আবার শুরু করতে চাচ্ছি, যেহেতু কোভিডটা চারিদিকে ছড়াচ্ছে, এই জন্য কিছুদিনের জন্য বন্ধ রেখেছি। তারপরে আমরা দীর্ঘমেয়াদী সচেতন করার জন্য মানুষকে ডেঙ্গুর ব্যাপারে যেভাবে আমরা প্রতি বছরই সচেতনমূলক অনেক প্রোগ্রাম নিয়ে থাকি, ঠিক কোভিড এর ক্ষেত্রে আমাদেরকে তাই করতে হচ্ছে। ইতিমধ্যে আমি বড় বড় ফেস্টুন প্লাকার্ড বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে বড় করে দিয়েছি, আমরা মাইকে সচেতন করেছি, লিফলেট ছেড়েছি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা প্রতি সময় তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। ঠিক তদ্রুপভাবে টিকা, আমাদের ভ্যাকসিনটা না আসা পর্যন্ত আমাদের মানুষকে এইভাবেই সচেতন করে যেতে হবে। ভ্যাকসিন আসার পরে হয়তো ওই ইপিআই এর কাজটা আমাদেরই করতে হবে পরবর্তীতে। এর বাইরে যে যদি আমি বলি যে বেকারত্ব বাড়বে, মানুষের কর্ম ক্ষেত্রে অনেক কিছু সহায়তা করতে হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট যে সিদ্ধান্তগুলি নিবে, স্থানীয় সরকার থেকে যে দিক নির্দেশনাগুলি আসবে, আমরা সেটা করার চেষ্টা অবশ্যই করব। এজ এ সিটি কর্পোরেশন হিসাবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা হয়তো পরবর্তী আমাদের পরিষদের মিটিং এ বসে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এগুবো। সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা অবশ্যই, এত তাড়াতাড়ি এই মুহূর্তে একদম আমি আপনাকে মানে আইডেন্টিফাই করে বলতে পারবো না যে আমি এক্স্যাক্টলি এই কাজটা করবো, এই কাজটা এখন করতে পারবো না। আমাদের একটু টাইম নিয়েই এই কাজগুলি করতে হবে আর কি। আমরা যখন বিভিন্ন সভা, সেমিনার, কনফারেন্সের দিকে তাকাই, আমাদের বিশিষ্ট জনেরা যখন আলাপ আলোচনা করে মেয়রদেরকে নিয়ে এবং তাদের প্রকৃত কাজের পরিধি নিয়ে, সহসায় একটা কমন ফ্রেজ ইউজ হয় যে মেয়রদের কাজ হচ্ছে শুধু মশা মারা এবং ময়লা পরিষ্কার করা। আসলে কি তাই? না, অ্যাকচুয়ালি আইনে তো আপনি মনে করেন মশা মারা পরিষ্কার করে, এটা আমরাও অনেক সময় বলে ফেলি। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
অনুশাসন আসছে আরো 6 মাস আগে, যে শিশু বান্ধব নগরী করতে হবে, অথবা একটা শহরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ থাকতে হবে। হ্যাঁ, এই যে অনুশাসনটা আসলো, এবং আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও সেটাকে ফলো করার কথা বলা হলো। এখন আপনি যখন পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ অথবা একটু পার্ক করতে যাবেন, সেই ক্ষেত্রে তো জায়গা কোথায়? জায়গা নাই। তখন কিন্তু আমাদের জায়গাটা চাইতে হয় রেলওয়ের কাছে, অথবা মনে করেন খাসের জায়গা ডিসি সাহেবের কাছে। সেই ক্ষেত্রে কিন্তু খাসের জায়গার অনেক জটিলতা থাকে, চাইলে দিতে দেওয়া যায় না, এই ধরনের কথা। এখন পর্যন্ত কিন্তু আমরা, আপনি মনে করেন একটা জায়গা খুব, মানে একটা জায়গাও সেভাবে পাইনি। তাহলে আমরা পার্ক, খেলার মাঠ, শিশু বান্ধব পরিবেশটা কিভাবে করব? এই যে করতে পারছি না, সেটার কিন্তু ব্যর্থতার দায়ভার আমাদের কাছে এসে পড়ছে। আবার মনে করেন কিছু কিছু জিনিস আছে যে সমন্বয় করে কাজগুলি করতে হয়। আমি একটা রাস্তা করে গেলাম, জাস্ট নতুন একটা রোড, আপনি 1 মাস পরে আপনি ডেসা বলতেছে কাটতে হবে, এখানে ইলেকট্রিসিটির লাইন যাবে অথবা ওয়াসার লাইন যাবে। এই যে প্রবলেম গুলি হয়, সেই প্রবলেম গুলি কিন্তু ফেস করা অনেক ডিফিকাল্ট। অন্য অন্য উন্নত বিশ্বে সবকিছু ওই সিটি কর্পোরেশনে থাকে, অর্থাৎ সিটি গভর্নমেন্টস এর আন্ডারে সব কাজগুলি হয়। ওয়াসার, ডেসার, টিএনটি মানে ইউটিলিটি সার্ভিস গুলি সব সিটি কর্পোরেশন দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা নাই। সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি প্রবলেমই হয়ে যায়। অনেক মেয়রই বা আমিও অনেক সময় খুব মানে বলে ফেলি যে আমাদের তো কি করার আছে, কিছু করার থাকে না। কিন্তু আমরা এটা হয়তো বলি, কিন্তু বলে তার বসে থাকি না। আমাদের সেই সমন্বয় করেই কাজ করতে হয়, কারণ মানুষ কিন্তু সর্বপ্রথম ছুটে আসে সেই মেয়রের কাছে অথবা একজন কাউন্সিলরের কাছে। সুতরাং আপনি একজন মেয়রকে, একজন কাউন্সিলরকে অথবা একজন জনপ্রতিনিধিকে কোথায় পাবেন না? আগুন লাগলে জনপ্রতিনিধি সবার আগে চলে যায়, বন্যা হলেও সেখানে যাচ্ছে, আপনার আর্থকুয়েক হচ্ছে সেখানে যাচ্ছে, যে কোনো ধরনের কাজে কিন্তু আপনার প্রথমেই জনপ্রতিনিধিকে পাচ্ছেন। সুতরাং জনপ্রতিনিধির কাজে সীমাবদ্ধতা নাই, সব কাজের মধ্যে আপনাকে যাইতে হচ্ছে, এবং আমাদেরকে কিন্তু আপনার অন্যদের সাথে কোঅর্ডিনেশন করে, কোঅপারেশন করেই কাজ করতে হচ্ছে। আপা, যদি আমাদের সাধারণ মানুষদের জন্য একটু বুঝিয়ে বলতেন, আপনারা বিশেষ করে মেয়ররা কোন মন্ত্রণালয়ের আন্ডারে বা তারা কোন মন্ত্রণালয়ের সাথে সরাসরি যুক্ত? যেমন ফর এক্সাম্পল, আমি যদি ব্যাংক হই, আমি অর্থ মন্ত্রণালয়ের সাথে ডিল করি, আপনারা কাদের সাথে ডিল করেন ডিরেক্টলি? আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওকে, এলজিআরডি যাকে বলে, এলজিআরডি। ওকে, তাহলে এলজিডি। হ্যাঁ, তাহলে আপনাদেরও তো বাজেট প্রণয়ন করতে হয়, বাজেট সাবমিট করতে হয়। আপনারা কি সেটাও এই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাবমিট করেন, নাকি অর্থ মন্ত্রণালয়ের কাছে যায়? না না, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে। আচ্ছা, তো আমাদের বাজেট আমরা নিজেরা তৈরি করি। সেই বাজেটটা আমরা আমাদের সিটি কর্পোরেশনের যে আমাদের পরিষদ আছে সেখানে আমরা এটা উপস্থাপন করি, এবং সেটা পাশ হওয়ার পরে আমাদের ইয়াতে মানে পরিষদে পাশ হওয়ার পরে আমরা সেটা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাই, সেখান থেকে এটা পাশ হয়। আমাদের অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে না, আমাদের মন্ত্রণালয় হয়তো অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট পায়, সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের সাথে সমস্ত কিছু ডিল করতে হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সমস্ত ডিলিংস হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে। আপনার বাজেটের টাইমিংটা কবে? আপনি নিশ্চয়ই জানেন জাতীয় বাজেটের টাইমিংটা রিসেন্টলি পাস হলো 30শে জুন। তো আপনাদের টাইমিংটা কবে? এটা না, আমাদের 30শে জুনের মধ্যেই সাধারণত বাজেটটা আমাদের দিতে হয়, কিন্তু এবার কোভিড এর জন্য আমাদের একটু দেরি হচ্ছে দেওয়ার জন্য। তাহলে আপনারা যদি দেরিতে দিয়ে থাকেন, আর অলরেডি তো বাজেট পাস হয়ে গেল, আপনাদের রিকোয়ারমেন্ট যদি অনেক হিউজ থাকে, এটা কি ট্যাকেল দিতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বা পারবে কি? না না, আমাদের কিন্তু মন্ত্রণালয় একটা নির্দিষ্ট যে বাজেটটা আমাদের দিয়ে থাকে, আমাদের বাজেটের পুরো অংশই কিন্তু আমাদের মন্ত্রণালয় দেয় না। আমাদের নিজস্ব সোর্স আছে, ইনকাম সোর্স আছে, আমাদের একটি পার্ট আমাদের মন্ত্রণালয় আমাদের দিয়ে থাকছে। তাছাড়া আপনার আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা তৈরি করে সেটা আমাদের মিনিস্ট্রিতে সাবমিট করি, এটা আবার একদিকে পাস হয়, সে টাকাটা আমরা ওইখান থেকেও পাই। বাট আমাদের যে বাজেটের ফর্মালিটিটা সেটা কিন্তু আমাদের নিজস্ব ইনকামের থেকে হয়, এবং গভর্নমেন্টের থেকে আমরা যেটা পাই সেটা থেকে হয়। জি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনা কে বা কারা করে? না, সিটি কর্পোরেশনে তো নগর পরিকল্পনাবিদ আছেন, একজন আছে আমাদের নগর পরিকল্পনাবিদ। এবং আমরা যে রাস্তাঘাট ড্রেনগুলি করে থাকি সেগুলি মানুষের চাহিদা অনুযায়ী করে থাকি। তবে একটা নগরীকে সাজানোর জন্য যে একটা পার্ক বলেন, খেলার মাঠ বলেন, অথবা বিল্ডিং বলেন, এগুলি করার জন্য আমরা আর্কিটেক্ট হায়ার করি, টেন্ডারের মাধ্যমে আমরা আর্কিটেক্ট হায়ার করি। আর্কিটেক্ট আমাদের সে আমার চাহিদা, মনে করেন আমি একটা পার্ক করবো, পার্কের ডিজাইন ড্রয়িং এস্টিমেট একজন আর্কিটেক্ট করে দেন, দেন আমরা ওইটা টেন্ডারে যাই। এইভাবে আমরা করি, কাজ করি আর কি। আর আমি যদি বলি অন্যদিকে উন্নয়ন প্রকল্পগুলো এগুলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে নাকি স্থানীয় সরকার গভর্নমেন্ট থেকে আসে নাকি আপনারাই মাঝে মধ্যে প্রস্তাব করেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেখানে হয়তো দাতা সংস্থা? না না, উন্নয়ন প্রকল্পগুলি যেটা হয় সেটা হলো আমাদের কাউন্সিলরদের মাধ্যমে, প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা প্রস্তাব দেন, সেটা আমাদের মাসিক মিটিং এ, মান্থলি মিটিং যেটা হয় সেই মিটিং এ পাস হয়, দেন আমরা আমাদের বাজেট অনুযায়ী সেগুলি টেন্ডার করে থাকি। আমাদের দাতা সংস্থা যারা আমাদের সাথে কাজ করে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, তারাও, তাদের কাছে আমরা প্রজেক্ট সাবমিট করি, কিন্তু সেই প্রজেক্টগুলি আমাদের কাউন্সিলরদের মাধ্যমে আসতে হয় এবং সেগুলি মাসিক মিটিং এ পাস হয়, হওয়ার পর দেন আমরা সেখানে দিই বড় বড় প্রজেক্টগুলি। আর অনেক প্রজেক্ট আবার আমাদের নিজস্ব টাকায় আমরা কাজ করি, সরকার আমাদের কাছে দেয়, সরকারের টাকা আমরা কাজ করি, গভর্নমেন্টের কাছে আমরা প্রজেক্ট পাঠাই, সেইটা পাস হয়ে আসলে আমরা কাজ করি। তবে একদম রুট লেভেল থেকে কাউন্সিলরদের কাছে মানুষের দাবি থাকে, আবার কাউন্সিলর নিজেও সরজমিনে অনেক কিছু দেখে দেখে ইঞ্জিনিয়ার আমরা পাঠাই, সেই ইঞ্জিনিয়াররা দেখে আসে, এস্টিমেট করে মাসিক মিটিং এ পাস হয়, দেন আমরা ওই প্রজেক্টটা নিই। আর আপা একটু আগে কথা ছিল ডিজিটাল বাংলাদেশ নিয়ে, ডিজিটালাইজেশন নিয়ে, কত দূর এগুলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডিজিটালাইজেশনের ক্ষেত্রে? আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই, হয়তোবা এমনও ডেটা সেন্ট্রিক প্ল্যাটফর্ম আমরা দেখব যে আমি নারায়ণগঞ্জের একজন নগরবাসী, আমি যদি নারায়ণগঞ্জ থেকে চলে যাই সেই ডাটাটাও ট্র্যাক হয়, আবার কেউ যদি নারায়ণগঞ্জে এসে আবার স্থানীয়ভাবে বসবাস শুরু করে সেই ডেটাও ট্র্যাক করা যায়। বা আমি যদি বলি নারায়ণগঞ্জের ইনফ্রাস্ট্রাকচার গুলোর কি ডেটা আপনাদের কাছে আছে কিনা, বা নারায়ণগঞ্জের প্রফেশন ওয়াইজ ডেটা আছে কিনা, যে আমাদের এখানে কতজন শিক্ষক, কতজন ডক্টর, ইত্যাদি ইত্যাদি, কতটা ডিজিটালি আপনারা অ্যাজ এ সিটি কর্পোরেশন অর্গানাইজড সো ফার? না, আমরা শুরু করেছি। আপনি যেভাবে বললেন যে একজন কি আসলো চলে গেল, সেটাও কি আমরা ট্র্যাক করতে পারি কিনা, না, আমরাও এখনো ওই পর্যায়ে যেতে পারিনি। আমরা আমাদের সিটি কর্পোরেশনের প্রত্যেকটা সেক্টরকে ডিজিটালাইজ করার জন্য কাজ করছি, যেমন ট্যাক্স ডিপার্টমেন্ট, লাইসেন্স ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার সেকশন, আমরা আগে সেগুলি ডিজিটালাইজ করার চেষ্টা করছি, দেন হয়তো আমরা অন্য কিছুতে চিন্তা ভাবনা করবো। সবকিছু তো সিটি কর্পোরেশন করবে না, কারণ কে আসলো কে গেল এটা আমাদের আরেকটু পরে করতে হবে, আমাদের স্টেপ বাই স্টেপ। আগে আমাকে আমার সিটি কর্পোরেশনকে আগে ডিজিটালাইজ করে আমার লোকজনকে প্রশিক্ষিত করে দেন কিন্তু আমাকে অন্যান্য কাজ। আমরা এই মুহূর্তে আমরা আমাদেরকে মানে ডিজিটালাইজ করার জন্য কাজ করছি। আমাদের ডিপার্টমেন্ট গুলো, আমাদের অ্যাসেসমেন্ট, আপনি যেন ঘরে বসে ট্যাক্সটা দিতে পারেন, আপনি যেন ঘরে বসে একটা লাইসেন্স পেতে পারেন, বার্থ সার্টিফিকেটটা যেন আপনি অনলাইনে করতে পারেন এবং আপনাকে যেন আমি অনলাইনে দিতে পারি, সেই কাজগুলি এখন আমাদের এখানে চলমান আছে। সাউন্ডস গুড। আপা আপনার তো ভিশন একটা রয়েছে, মিশনও রয়েছে, যেটাকে আমরা বলি রূপকল্প। তো এগুলা কিভাবে আপনি পারফরমেন্স মেজার করেন অ্যাজ এ মেয়র, কিভাবে ট্র্যাক করেন? সেই মেকানিজম কি আপনার অলরেডি প্রস্তুত রয়েছে যে আপনি ট্র্যাক করতে পারেন কোথায় যাওয়া উচিত ছিল বাই দিস স্পিড অফ টাইম, আমরা কত দূর এগোলাম, গ্যাপটা কতটুকু, কিভাবে এটা আর একটু মিনিমাইজ করা যায়? কোনো মেকানিজম কি এস্টাবলিশড হয়েছে? আমি না, কোশ্চেনটা আপনার আমার কাছে একদম বুঝতে পারলাম না, আপনি কি জানতে চাচ্ছেন? পারফরমেন্স মেজারমেন্ট, যে আমরা যে বলি যে বছরে আমি এই কাজ করতে চাই, একটা পরিকল্পনা করলাম নেক্সট ইয়ারে এত দূর এগোবো, এত দূর করবো, এবং সেটাকে আপনারা মনিটর করেন যে কতটুক এগুলাম, কাজে কি পিছিয়ে আছে কিনা, ওইভাবে কিভাবে পারফরমেন্স আপনি একদম অর্গানাইজেশন? আমরা এটা করি। আমাদের তো পরিকল্পনাগুলি এরকম ভাবে নেওয়া 5 বছর মেয়াদি, 10 বছর, 20 বছর,
50 বছর এইভাবে আমি 2011-তে যখন আমি নির্বাচিত হলাম এই যে মেয়র হিসেবে সিটি কর্পোরেশন, তখনই আমরা এটা রেডি করেছিলাম। আমি একদম 50 বছরের একটি পরিকল্পনা আমরা রেডি করেছি, 5, 10, 20, 50 আমি সেভাবে এগোচ্ছি। এবং কোনো কাজ হয়তো আমার হয়ে গিয়েছে, এখনো কোনো কাজগুলি এখনো হয়তো হয়নি 5 বছরের, যেগুলি চিন্তা করেছিলাম। আমরা কিন্তু রাস্তাঘাট পর্যাপ্ত পরিমাণে করেছি। এই মুহূর্তে আমরা আমাদের খালগুলিকে উদ্ধার করার চেষ্টা করছি, খাল খনন করছি, এবং আমাদের পার্কের প্রতি আমরা অনেক বেশি, যে পরিবেশকে উন্নত করার জন্য গাছ লাগানো, পার্ক তৈরি করা, মানুষের মানে বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করা, এই ধরনের কাজগুলি আমাদের প্রথমে ছিল আর কি 5 বছর পরিকল্পনায়, 10 বছর পরিকল্পনায়। দেন আমাদের আরো আছে জলাবদ্ধতা নিরসন করার জন্য, এই ওয়াটার পিউরিফিকেশন করার জন্য, এবং ওয়াটার নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের কর্মপদ্ধতি আমাদের আছে, এবং আমরা পারফরমেন্সের ভিত্তিতে এই কাজগুলি করি। আমাদের সাথে জাইকা কাজ করে, জাইকার সাথে আমি 5 বছর যাবত কাজ করছি। আমার কিন্তু প্রতি বছর ওরা যে অ্যাসেসমেন্ট করে, আমি পরপর 3বার কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম হয়েছে পারফরমেন্সের দিক থেকে। সুতরাং এই জিনিসগুলি আছে। তবে আপনি জানেন যে সবসময় আমরা যে একদম যেটা সিলেক্ট করেছি এটাই 5 বছরে করবো, সেটা যে করতে পারি তা কিন্তু না, এরকম হয় না, হয়ে ওঠে না, আমাদের কাজগুলি পেন্ডিং থাকে। তো ম্যাক্সিমামই কাজই আমি শুরু করেছি, অনেক কাজ শেষও করেছি, আবার অনেক কাজ চলমান আছে। আপা, আপনি রাশিয়াতে পড়ালেখা করলেন, মেডিকেল সায়েন্সে, বাংলাদেশে এলেন, চিকিৎসা সেবায় কিছুটা নিয়োজিত হয়তো রেখেছিলেন নিজেকে, কিন্তু এখন আপনি সেই পেশায় কি আছেন নাকি ফুল টাইম একদমই নেই, মেয়র? ফুল টাইম মেয়র হয়ে গেছি, এটা কেমন এখন আর লাগে? নাই। এই যে পড়ালেখা করলেন, ডাক্তার হলেন, কারণ বাবা মার অনেক স্বপ্ন থাকে আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনি তাদের স্বপ্ন পূরণও করলেন, কিন্তু সেই পেশায় আবার নেই আপনি। খারাপ কি লাগে বা কোনো আক্ষেপ কি রয়ে গেল? অবশ্যই খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে, মাঝে মাঝে খুবই খারাপ লাগে। নস্টালজিয়া তো অবশ্যই ভুগতে হয়। আমার প্রায় মনে হয় সেই সোভিয়েত ইউনিয়নে আমার স্টুডেন্ট লাইফের কথা তো অবশ্যই মনে হয়। মেডিকেলে পড়াশোনা করলাম, তারপরে বাংলাদেশে এসে আমি সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্নি করেছি, 2 বছর গাইনি ডিপার্টমেন্টে কাজ করেছি আমার ম্যাডামের এখানে। নারায়ণগঞ্জ হসপিটালে আমি কাজ করেছি, খানপুর হসপিটালে 1 বছর। অবশ্যই মনে হয় সেই দিনগুলির কথা, এবং মাঝে মাঝে ইচ্ছা করে যে ওই পেশাতেই হয়তো ভালো ছিলাম, কারণ এখন যেখানে আছি সেখানে আসলে চেয়ারটা সন্তুষ্ট করা যায় না সবাইকে আসলে। এত কাজ করার পরও অনেক সময় সন্তুষ্ট করা যায় না। তবে এটা আমি বলবো না যে ঠিক আমি ভালো নেই, আমি বলবো যে আল্লাহর রহমতে, মানুষের অশেষ দোয়ায় নারায়ণগঞ্জের মানুষ আমাকে 3বার নির্বাচিত করেছে। আমি অনেক ভালো আছি, মানুষের কল্যাণে কাজ করছি। এটা একটা বড় জায়গা, বড় প্ল্যাটফর্ম, এখানে মানুষের জন্য অনেক কাজ করা যায়। আমি যখন মেডিকেলে ছিলাম বা হসপিটালে কাজ করেছি, সেটা একটা জায়গা বা একটা মানে কি বলবো, ওয়ান কাইন্ড অফ জবে মানে কাজ করেছি। কিন্তু এখানে কিন্তু অনেক মাল্টিপারপাস, মানুষের সাপোর্ট করতে হয়, মাল্টি কাজ করতে হয়। সেক্ষেত্রে কেউ হয়তো সন্তুষ্ট হয়, কেউ হয়তো হয় না, কিন্তু এটা বিশাল একটা প্ল্যাটফর্ম মানুষের কল্যাণে কাজ করার। দুটোই মানুষের কল্যাণে কাজ করা। মাঝে মাঝে একটু খারাপ লাগে যে হয়তো ওই লাইনে থাকলে ভালো ছিল, প্রফেশনটাকে ফিল করি মাঝে মাঝে। কিন্তু তার বাইরে যে আমি বলবো যে এখানেও খারাপ না, এত চ্যালেঞ্জিং জব করতে হয়, এত চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে হয়। সুতরাং আমি আমার এই কাজটাকে এনজয় করি, আবার মাঝে মাঝে ওটার জন্য কষ্ট হয়, বাট বেসিক্যালি জিনিসগুলি একই, মানব সেবা। আপা, আমরা যদি বলি ডিফাইন করতে খুব সাধারণ মানুষদের বোঝার সুবিধাতে, ফর এক্সাম্পল ডাক্তারদের ব্যাপারটা বলতেই পারি, যারা অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে প্রক্রিয়ায়, তারাই ডাক্তার, ফর এক্সাম্পল। এইভাবে যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনি রাজনীতিকে কিভাবে সহজ করে আমাদেরকে একটু বোঝাতে পারেন? রাজনীতি আসলে ব্যাপারটা কি? আসলে রাজনীতি ব্যাপারটা কি আপনি বুঝে না, আমিও বুঝি। সব ক্ষেত্রে রাজনীতি, মানুষের কল্যাণে কাজ করাটাই তো রাজনীতি। আমরা যারা রাজনীতি করছে তারা তো মানুষের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে। প্রত্যেকে যার যার ডিস্ট্রিক্টে সে তার ডিস্ট্রিক্টকে গুছাতে যাচ্ছে, সুন্দর করতে যাচ্ছে, বিভিন্ন ধরনের মানব কল্যাণে কাজ করছে। তাই আমি একদম সহজ ভাষায় এক কথায় যদি বলি, রাজনীতি কি? রাজনীতি অবশ্যই জনকল্যাণে কাজ করাই রাজনীতি।
মানুষের সেবা করাই রাজনীতি। হুম। দেশ সেবা করার নামই তো রাজনীতি। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার কি অনুপ্রেরণাকারী কোনো বিশেষ ব্যক্তিত্ব আছেন যার অনুপ্রেরণায় আপনি নিজেকে প্রতিনিয়তই আরো ম্যাচিউর করে নিজেকে গড়ে তুলছেন অ্যাজ এ পলিটিশিয়ান? তেমন কেউ কি আছে, নাকি ইন জেনারেল আপনি সবাইকে রেসপেক্ট করে সবার কাছ থেকে জ্ঞান অর্জন করে জানার চেষ্টা করে এগিয়ে যাচ্ছেন? না, এটা তো অবশ্যই, মানুষের তো জানার শেষ নাই, সবার কাছ থেকেই জানতে হয়। একটা ছোট বাচ্চা আপনাকে শেখাতে পারে অনেক কিছু, সবার কাছ থেকে জানতে হয়, কিন্তু সামনে তো কেউ না কেউ থাকে। আমি তো আমার ফাদার আব্বার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এখানে, আমার বাবাকে আমি সারা জীবন দেখেছি মানুষ সেবা করতে, মানুষের কল্যাণে কাজ করতে। এবং আমার বাবা যেহেতু বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন, বঙ্গবন্ধুর কর্মী ছিলেন, এবং বঙ্গবন্ধুই ছিল তার আদর্শের প্রতীক, সুতরাং আমারও আদর্শের প্রতীক বঙ্গবন্ধু। এবং আমি বর্তমানে আমি এই দল আওয়ামী লীগে করি, আমার বাবা আমি জন্মসূত্রে আওয়ামী লীগ করি, এবং আমার আদর্শ, আমার নীতি, আমার সবকিছুই এই দলকে ঘিরে, এবং অবশ্যই অনুপ্রাণিত করে। এই এই মুহূর্তে আমি যদি বলবো তাহলে বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনুপ্রাণিত করেন। উনি এই বয়সে পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, জনকল্যাণে কাজ করছেন, সবকিছু হারিয়ে হ্যাঁ মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য উনি কাজ করে যাচ্ছেন। এবং এরকম আমাকে আমার নিজের এলাকাবাসী আমাকে অনুপ্রাণিত করেন, আমার শহরবাসী করেন, আমার দলের নেতা কর্মীরা করেন। এক কথায় আমি সবার কাছ থেকে কম বেশি শিখছি এবং অনুপ্রাণিত হচ্ছি, এবং কাজ করার উৎসাহ আগ্রহ খুঁজে পাচ্ছি। আপা, এমন কি কোনো স্বপ্নের প্রকল্প আপনার বিবেচনায় রয়েছে যেটি আপনি আপনার জীবদ্দশায়, হতে পারে সেটা নারায়ণগঞ্জবাসীর জন্য বা আমাদের দেশবাসীর জন্য, করে যেতে চান? এমন কি কোনো ড্রিম প্রজেক্টের কথা আপনি ভেবেছেন বা আমাদের সাথে শেয়ার করতে না পারেন? না, অ্যাকচুয়ালি আমি তো আপনি যে কাজগুলি করতে চাচ্ছি বা করছি সেটা হলো একটা শুধু সুন্দর নারায়ণগঞ্জ। সুন্দর নারায়ণগঞ্জ বলতে আপনার সেখানে ক্লিন একটা নারায়ণগঞ্জ, এবং কি বলে হেলদি একটা নারায়ণগঞ্জ, হেলদি সিটি, ক্লিন সিটি, এবং পর্যাপ্ত পরিমাণে এখানে খোলা জায়গা। সেই নারায়ণগঞ্জ, ছোটবেলার নারায়ণগঞ্জ দেখতে চাই। প্রচুর পুকুর ছিল, খাল ছিল, নদীতে সাঁতার কেটেছে মানুষ, শীতলক্ষা অনেক সুন্দর ছিল, সেই শীতলক্ষার পানি দিয়ে রান্না হতো, কিন্তু এখন শীতলক্ষার পানি কাছেও আপনি যেতে পারবেন না, এত দুর্গন্ধ। আমি আমার সেই ছোট্টবেলার নারায়ণগঞ্জকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, এবং আশা রাখি, বিশ্বাস রাখি যে একদম তো পূর্বের ন্যায় ফিরিয়ে আনা যাবে না, কারণ লোক সংখ্যা আমাদের অনেক বেড়েছে, এখানে অনেক মানুষের বসবাস নারায়ণগঞ্জে, কিন্তু চেষ্টা করতে তো কোনো দোষ না। আমাদের সবগুলি খালকে যদি উদ্ধার করে, পুকুরগুলিকে যদি বাদাই করে দিতে পারি, খেলার মাঠগুলিকে যদি সাজিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু একটা সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে আমি পারবো আমার জনগণকে। আমি সেই আশা নিয়ে কাজ করে যাচ্ছি। তো আপা, এই পর্যায়ে আমি একটু জানতে চাবো, যেহেতু আপনি একটু আগে বললেন যে চেয়ারে আপনি বসে আছেন বর্তমানে, এটা বেশ হট চেয়ার, এখানে অনেক সমালোচনা সইতে হয়, সবাইকে ডিসপ্লাই করা যায় না। আপনি তো সংসারের দিকেও খেয়াল রাখেন, আপনার এলাকার দিকেও খেয়াল রাখতে হয়, অ্যাজ এ মেয়র আপনি একজন আইকনও বটে আমাদের দেশে। কিভাবে আপনি নিজেকে মেন্টালি স্ট্রং রাখেন সব সময়? একটু ডিফিকাল্ট, অনেক সময় নিজেকে শান্ত রাখা অনেক কঠিন হয়ে যায়। তো প্রথম দিকে আমার একটু প্রবলেম হতো, যখন আমি একদম 2003-এ কাজ শুরু করি। প্রথম দিকে আমাকে অসুবিধায় পড়তে হয়েছে, অনেক সমস্যায় পড়তে হয়েছে। কখনো কৌশলী হতে পারি নাই খুব বেশি, আমি যেটা বিশ্বাস করি সেটা বলে ফেলি, যা বলি সরাসরি বলি, মানুষের ক্ষতি কখনো করিনি। সুতরাং একটু সবাই জানে আমি একটু খুব রাগী, কেউ বলে বদমেজাজি, কেউ বলে তাই, কিন্তু আমি অকারণে কারোর সাথে কখনো রাগ করি নাই, অকারণে আমি কখনোই কারোর সাথে মেজাজ করি নাই, বা কারো কোনোদিন ক্ষতিও করি নাই। তো এমন একটা জায়গা যেখানে আপনাকে অটোমেটিকই মানে ঠান্ডা বানিয়ে দেয়, শান্ত করে দেয়, ধৈর্য রেখে এখানে কাজ করতে হয়, কারণ প্রতিদিন আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনাকে কথা শুনতে হচ্ছে, মিশতে হচ্ছে, মানে কাজ করতে হচ্ছে। সুতরাং এটা আল্লাহ আপনার কিভাবে জানি সহযোগিতা করে, হয়তো আমাকে সেই সহযোগিতাটা আল্লাহই করেছেন, এবং বাবা মার দোয়া আমি
আজকে 18 বছর যাবত নারায়ণগঞ্জে কাজ করছি। অনেক কঠিন সময় আমি পার করেছি, অনেক বেশি সমালোচনার সম্মুখীন হয়েছি, আবার মানুষের ভালোবাসাও চরম ভাবে পেয়েছি, অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তবে আমি এতটুকুই বলবো যে সমালোচনা যদি না করে তাহলে কিন্তু আপনার কাজ আগায় না। সমালোচনাটাকে পজিটিভলি আমি সবসময় নিয়েছি, একদম ফ্রম দ্য বিগিনিং সমালোচনাকে আমি পজিটিভলি নিয়েছি, এবং সেখান থেকে আমি খোঁজার চেষ্টা করেছি যে আমি আরো কিভাবে ভালো করবো, আরো কিভাবে কাজ করবো। সুতরাং সমালোচনা আমি কখনোই নেগেটিভলি নেই নাই। মাঝে মাঝে হয়তো অনেকেই ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন মানসিক কষ্ট দেওয়ার জন্য, অনেক কিছুই, কিন্তু সেগুলি আমি ওভারকাম করতে সক্ষম হয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে সক্ষম হব, এটা আমার বিশ্বাস। কারণ আমি মানুষের কল্যাণে কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমার ব্যক্তি স্বার্থ এখানে কিছুই নাই। আমি আহ, এই এই শহরকে প্রচন্ড পরিমাণে মানে ফিল করি, আমি দিতে চাই, এখানে আমার নেওয়ার কিছু নাই। সুতরাং যারা সমালোচনা করে তাদেরকে আমি স্বাগত জানাই, গঠনমূলক সমালোচনা করে। ব্যক্তি আইবি কে অপছন্দ করতেই পারে, আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে তো আর থেমে থাকবে না মেয়র আইবি। ব্যক্তি আইবির কষ্ট থাকতে পারে, কিন্তু মেয়র আইবির কষ্টকে ওভারকাম করেই জনকল্যাণে কাজ করতে হয়। জনকল্যাণে ইনশাল্লাহ কাজ করে যাব। সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে এবং সেটা শিখেই কাজ করছি। একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপা, আপনার কাছে কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠানে এসে? ভালো লাগলো, খারাপ না, কিন্তু আমি আসলে সত্যি দীর্ঘক্ষণ এইভাবে খুব একটা ইন্টারভিউ আমি দেই না, বা দীর্ঘক্ষণ এইভাবে কথা হয় না। কিন্তু যেহেতু আপনি দেশের বাইরে থাকেন এবং এটা আপনি বলেছেন যে আপনি একটা চ্যানেল বের করেছেন, এই জন্য আমি আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। সচরাচর অনেক দিন পরে আমার এরকম কথা বলা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার চ্যানেল ভালো করুক, প্রবাসে থেকেও আপনি দেশের মানুষের জন্য ইন্টারভিউ নিচ্ছেন, কথা বলছেন, কাজ করছেন, আপনাদের শুভ কামনা করছি এবং আরো ভালো করেন সেই দোয়া করছি। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনার চ্যানেলে যত দর্শক আছে যারা দেখছে বা দেখবে, তাদের প্রতিও আমার অনুরোধ রইল আমার জন্য দোয়া করবেন, যেন আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে পারি, সৎভাবে কাজ করতে পারি, সকল সমালোচনা সহ্য করে মানুষের জন্য, মানব জাতির জন্য কাজ করতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চ্যানেল আরো ভালো কাজ করুন, মানুষের কল্যাণে কাজ করুন, সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ। বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সেলিনা হায়াত আইবির সাথে তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, আসুন আমরা আশা করি সেলিনা হায়াত আইবি এগিয়ে যাক, নারায়ণগঞ্জ এগিয়ে যাক এবং আমাদের দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন এক অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি নিষেধ মেনে চলুন। ধন্যবাদ।